সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমার অতিথি হয়ে স্টুডিওতে এসেছেন সাবেক অধিনায়ক বাংলাদেশের খালেদ মাসুদ পাইলট। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রাজু ভাই। খালেদ মাসুদ পাইলটের সাথে আলোচনা করব, কিন্তু দেশ বিদেশের সব খেলার খবরগুলো এক নজরে প্রতিদিনের মতো আজও জানিয়ে দিব। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকে আমরা কথা বলবো কেমন চলছে বিপিএল সেই বিষয় নিয়ে। বিপিএলের সিলেট পর্বে আজকে বিরতি, 2 দিন খেলার পর কাল থেকে আবারও মাঠে খেলা শুরু হবে। এই ঢাকা পর্ব এবং সিলেট পর্বের প্রথম যে 2 দিনের খেলা হয়েছে, কেমন হচ্ছে টুর্নামেন্ট, আমরা সে বিষয়ে কথা বলবো আমাদের অতিথি খালেদ মাসুদ পাইলটের সঙ্গে। আপনারাও চাইলে তার কাছে কোনো প্রশ্ন কিংবা আপনাদের কোনো মতামত থাকলে শেয়ার করতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে, সেই কারণে ফোন করতে হবে। খালেদ মাসুদ পাইলট, আমরা যেটা বিষয় কেমন চলছে বিপিএল আপনার কাছে জানতে চাই, যে বিপিএল কেমন চলছে। আমি একটু ধারণা দিই যে এবারের টুর্নামেন্টে রান নিয়ে অনেকবারই কথা হয়। এবার রান হচ্ছে 5টা ইনিংসে 200+ রান হয়েছে। 190 কাউন্ট করলে আরও 2-3টে ইনিংস যোগ হয়, সব মিলে রান হচ্ছে, সেটা প্রমাণিত। সেটার পেছনে আবার অনেকগুলো কথা আছে, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু আপনার কাছে জানতে চাই যে কেমন চলছে আসলে বিপিএল। রাজীব ভাই, আমার মানে রং জায়গায় আপনি কিন্তু কোশ্চেন করেছেন। আমি কিন্তু বিপিএলটা দেখছি, বাট খুব বেশি অ্যাক্টিভলি দেখি না। বিকজ হচ্ছে যে আমি জানি যে এই বিপিএলের সাথে আমি ওইভাবে ইনভলভ না। মানে বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে বা কিছু করি, তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমার নিজস্ব অনেক ইভেন্ট আছে, খেলা আছে, খুবই খেলা নিয়ে, নিজের খেলা নিয়ে খুব ব্যস্ত। যদি বলতে পারেন যে এই বয়সে কিসের খেলা, হ্যাঁ আমরা অনেক খেলা খেলি, অনেক ধরনের অর্গানাইজ করে থাকি। বাট আমি মনে করি যে বিপিএল হচ্ছে, আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন রান এত বেশি হচ্ছে, অন্যান্য বারের তুলনায় এবার রান বেশি হচ্ছে। ওই মাঠের আপনি যদি বাউন্ডারি সার্কেলটা যদি দেখেন, একটু ছোট করা হয়েছে। এটাই আমি আসতাম আপনার কাছে পরের প্রশ্নে, আপনি বলছেন জি। হ্যাঁ, মোটামুটি দেখছি খেলা, কিন্তু একদম বলবো 1-to-1 বলগুলো, প্রত্যেকটা বল ফলো করা 3 ঘন্টা 3.5 ঘন্টা একদম সারাক্ষণ দেখি না, বাট অল্প অল্প করে সারাক্ষণ দেখতে থাকি যে কী হচ্ছে না হচ্ছে। ভালো ইন্টারেস্টিং ভালো আছে, কিন্তু আমার মনে হয় যে মাঠ ছোট করা কেন হয়েছে, মানে আমি কথাটা হচ্ছে কোশ্চেন কেন ছোট করা হয়েছে। বিকজ আপনি এখানে মানুষকে একটু মানে আপনি যে 4 ছক্কার এটা দেখানো, বড় রান হয়, এগুলো আসলে দেখানোর দরকার না। এগুলো হচ্ছে বেসিক্যালি প্রক্রিয়া। আপনি যখন ধরেন অস্ট্রেলিয়ানরা কি বড় মাঠে কি 6 মারছে না, ইংল্যান্ডের প্লেয়াররা কি মারছে না, বিকজ মানে আলটিমেটলি কনসেপ্টটা এমনভাবে আছে তারা ওই বড় মাঠেই 6 মারতে পারবে। আপনাকে মানুষের জন্য দেখানোর জন্য আপনাকে ছোটো মাঠ করা হচ্ছে, এটা রং থিওরি। আলটিমেটলি আপনি মাঠে যে মেন মাঠে যে কিন্তু আপনি এই ছোটো মাঠ পাবেন না, বড় বড় মাঠেই খেলতে হবে। কিন্তু আপনি যদি লর্ডসে খেলেন বা মেলবোর্নে খেলেন, কিন্তু বড় মাঠে খেলতে হবে। কিন্তু আমি এটা হচ্ছে ধরেন আপনার হতেই পারে আপনি যে মানুষকে মানে অ্যাট্রাক্ট করার জন্য আপনি অনেক কিছু করতে পারেন, বাট আমি মনে করি বিপিএলটা আরও কোয়ালিটি হওয়া উচিত। এটা ধরেন এই বছর আসলে সময়ও পায় নাই, খুব অল্প সময়ের জন্য যারা ক্রিকেট বোর্ডে যারা নতুনভাবে আসছেন, ফারুক ভাই বলেন, ফাহিম ভাই বলেন, নতুনভাবে আসছেন, শর্ট টাইম ছিল। বাট শর্ট টাইম হলেও আমার কাছে মনে হয় একটু আগে থেকে যদি ভাবা যেত বিপিএল নিয়ে, যেমন টিকিট নিয়ে প্রবলেম হয়েছে, তো এগুলো অলরেডি বড় প্রবলেম না। আমার কাছে মনে হয় যে এগুলো যদি আপনি ধরেন 20-25 দিন, 1 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে যদি বিভিন্ন বাংলাদেশের অনেক কোম্পানি আছে, আপনি যদি তাদের সাথে বসতেন যে আমরা টিকিট ডিপার্টমেন্ট, টিকিট কমিটিকে যদি স্বাধীন করে দিতেন যে টিকিটে আমরা বেস্ট ওয়েতে সেল করতে চাই। বাংলাদেশে অনেক বিভিন্ন রকম সফটওয়্যার কোম্পানি আছে যারা হয়তো আপনাকে সমাধান দিয়ে দিত। আপনি নর্মালি আমি একটা জিনিস চিন্তা করেছিলাম, গত পরশুদিন একটা বন্ধুরা মিলে আলাপ করছিলাম যে এই টিকিট নিয়ে প্রবলেম, মিরপুরে টিকিট সেল করার প্রবলেম। আপনি যতগুলো থানা আছে বাংলাদেশে, মানে ঢাকা শহরে, ধরেন ঢাকা শহরে ধানমন্ডি থানা, উত্তরা থানা, বিভিন্ন থানার সামনে বুথ করে দেন না, ওই এলাকার মানুষ অন্তত কেটে নেবে। আমার মনে হয় এত ভিড়ও হতো না এক জায়গায়। তো এটা নর্মাল সিকিউরিটি পেতেন, থানার সামনে আপনি ধরেন বুথ বানাই দেন। আপনি দেখেন ঢাকাতে বাসের টিকিট বিক্রি হয় ওপেন ইয়েতে, রাস্তার স্ট্রিটে। তো ওনারা যদি বিক্রি করতে বাংলাদেশের স্টেডিয়ামের টিকিট তো কোনো ব্যাপারই না। তো এটা বিভিন্ন পথ আছে আমার কাছে মনে হয়, কিন্তু এটা বিসিবি একটা ব্র্যান্ড। বিসিবির এই ধরনের প্রবলেমগুলো ধরেন এই 25 বছর ধরে, 24 বছর ধরে আমরা টিকিট বিক্রি করে আসছি, এখন কেন এগুলো প্রবলেম হবে? এটা খুব নর্মাল সিস্টেম, যে একটা হতে থাকবে, আধুনিক হতে থাকবো আমরা, যে না গত আগে কীভাবে হয়েছে এর চেয়ে বেটার করবো। এবার যদি অনলাইনে বিক্রি হচ্ছে টিকিট, কিন্তু সেখানেও পুরোপুরি হচ্ছে না। আমার কথা হলো যে আপনি যেদিন থেকে বিপিএল শুরু হলো, যেদিন থেকে টিকিট নিয়ে ঝামেলা হলো, এটা 10 দিন আগে থেকে তো আপনি সব রেডি হয়ে থাকবেন, রেডি টু মানে হঠাৎ করে আসলে মনে পড়েছে আগের দিন টুর্নামেন্টে আমার মনে হয়েছে, যে কারণে মানুষ ঝামেলা করেছে, তারপরে টিকিট বিক্রি ঘোষণাটা এসেছে। সেটা যদিও এখন কেটে গেছে অনেকটাই। আমি একটু রানের জায়গাটা আসতে চাই, যে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 60 থেকে 82 মিটার পর্যন্ত বাউন্ডারি লাইন থাকতে হয়, কিন্তু এবারের টুর্নামেন্টে তার চেয়ে কম। গতকাল অথবা পরশুদিন ব্রডকাস্টাররা একটা 6 দেখিয়েছে, 52 মিটারে 6।
যদিও ক্রিকেট বোর্ড বলছে যে 58 মিটার সর্বনিম্ন আছে, 52 মিটারে 6 হয়েছে, কিন্তু 58 মিটার বাউন্ডারি লাইন কিভাবে হয়, মানে এই প্রশ্নগুলো কিন্তু আলোচনায় আসছে। এবং কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কিন্তু কেউ স্বীকার করছে না যে কে এই বাউন্ডারি লাইন ছোট করতে বলেছে। তামিম ইকবাল কিন্তু একটা সমালোচনা করেছে অলরেডি যে বাউন্ডারি জায়গা থাকতে কেন ছোট করা হবে, যাদের জায়গা না থাকতো মাঠে তাহলে ছোট করা যেত। মানে আপনার কাছেও কি মনে হয় যে এটা আসলে একটু রান দেখানোর চেষ্টাটাই আছে? আসলে কেউ না কেউ তো সিগন্যাল দিয়েছে, আপনি যদি কেউ স্বীকার করছে না, না স্বীকার করবে না, বিকজ কেউ তো দায়িত্বটা নেবে না। মানে ভুল করলে বা হয়তো মিডিয়ার কারণে হয়তো সে তার নামটা খুবই অপমানিত জনিত কারণ থাকবে, এটা কেউ নিতে চাইবে না, বলবেন না হয়তো আমাদের এটা হয়ে গেছে। আপনি কোনো মাটি তো আর 60 গজের নিচে না, সবগুলোই কিন্তু ইন্টারন্যাশনাল মাঠ, তো মাঠ তো আপনি বাউন্ডারি বড় করতেই পারবেন, কিন্তু কেউ না কেউ তো সিগন্যাল দিয়েছে মাঠটাকে ছোট করো যেন 4 ছক্কা বেশি হয়, রান বেশি হয়, উইকেট হয়তো খারাপ, রিস্ক নিব না, বরঞ্চ আমি 4 ছক্কাতে ওইদিকে যাবো। তো সব কিছু মিলাই আমার কাছে মনে হয় যে দেখেন এগুলো আসলে ধরেন শর্টকাট পথ, আপনি হয়তো শর্টকাট পথ, আপনি এভাবে চিন্তা না করে ভালো কোয়ালিটি উইকেট বানাবো যেন প্লেয়াররা রান করতে পারে, কি করে আমি মানে বলবো যে কনসেপ্টটাকে এমনভাবে নিয়ে আসবো। এবং আমি আরেকটা জিনিস আমি বলবো যে দেখেন এই যে আমাদের এখন যে কুয়াশা খেলা হচ্ছে, এইরকম সময়ও আমার কাছে মনে হয় বিপিএলটাকে যেহেতু আমাদের করতেই হবে রেগুলার একটা ইভেন্ট আমাদের, এবং আমার কাছে মনে হয় যে অন্য সিজনে নিয়ে যাওয়া যায় কিনা। অন্য সিজন বলতে বোঝাচ্ছে যে এই যে জানুয়ারিতে বা ডিসেম্বরে করেন তখন কিন্তু প্রচুর ডিউ থাকে, প্রচুর কুয়াশা থাকে। আপনি যদি এটাকে ধরেন মার্চে বা এপ্রিলে নিয়ে গেলেন, মার্চে নিয়ে গেলেন, সুন্দর একটা ওয়েদার, ডিউ ফ্যাক্টরটা কমে যায়, সন্ধ্যার সময় টস যারা জিতে তাদের ম্যাক্সিমাম কিন্তু অ্যাডভান্টেজটা পেয়ে যায়। আচ্ছা, তো সেইগুলোও কিন্তু আমার কাছে বিবেচনা ফিল্ডিং করবে, পরে সিম্পল যে জিতবে সে তার মতো করে ডিসিশন নিয়ে নেবে, যেটা কমপ্লিটলি একটা ডিসিশন নর্মাল। আচ্ছা, তো বিকজ রাত্রে তো স্পিনার বল ধরতে পারবে না, স্পিনারে যখন বল করতে যাবে প্রথম ওভারে তো বল তো আপনার বল ভিজে যাচ্ছে, তো বল করতে গেলে বল সোজা যাবে, তো প্রথমেই যা বল করে নিতে হবে। তো এইগুলো অনেক কিছু ফ্যাক্টর আছে। আমার কাছে মনে হয় যে বিপিএলটাকে বড় আরও অ্যারেঞ্জ করতে হলে বড় চিন্তা করতে হবে, যারা যারা বিপিএলের সাথে সংশ্লিষ্ট জড়িত আছেন, টেকনিক্যাল লোক, মানে আমি বলবো যে যারা ক্রিকেট বুঝেন, কোন সময় করলে ভালো হবে, বিপিএলটা কীভাবে ভালো করা যায়। যেমন এনসিএল টি20 টুর্নামেন্ট হচ্ছে, আপনি এনসিএল টি20 টুর্নামেন্টটা যখন হলো না, আমার কাছে মনে হয় এনসিএল টি20 টুর্নামেন্টটাকে একটু মানে সোয়াপ করলে হয়তো 4 ডে ম্যাচটাকে পরে করে 2020 আগে, বিকজ আপনি যে বিপিএলে যখন অকশন করছেন ড্রাফটের আগে করলে আপনি কিন্তু মেন প্লেয়ারগুলো পেয়ে যেতেন, কারা কারা ভালো টাচে আছে, কারা কারা ভালো ফর্মে আছে, এই বছরে তাকে আমি রাখবো। আপনি যখন করলেন তখন কিন্তু অনেকে ভালো মানে পারফর্ম প্লেয়ার সে হয়তো টিমে ইনক্লুড হতে পারছে না অথবা সুযোগটা পাচ্ছে না। তো আমার এবং আরেকটা ব্যাপার আছে যে যখন অক্টোবরে আমাদের সিজন শুরু হয় 4 দিনে খেলা, প্রথম 2-3টা ম্যাচ কিন্তু বৃষ্টির কারণে উইকেট ভিজা, 2 দিনে খেলা হয়, 2 দিন ভিজা থাকে, তো এই প্রবলেমগুলো থাকে। তো প্রথমেই আমি যদি টি20 খেলে ফেলি আমার কিন্তু বিপিএলের জন্য প্লেয়ার সিলেকশনটা মোটামুটি হয়ে গেল, এবং ওয়েদারটাকে আমি আস্তে করে হাইড করে ফেললাম, দেন আমি চলে আসলাম 4 ডে ম্যাচ খেলতে। আচ্ছা, মানে ক্যালেন্ডারে এই ক্যালেন্ডারে আমার কাছে মনে হয় যে ফাইন টিউন করতে পারলে ভালো হয় আমার মনে হয়। তবে মানে আরেকটা জিনিস কি আপনার কাছে মনে হয় নাকি যে ভেন্যু বাড়ছে না, মানে 3টা ভেন্যুতেই সীমাবদ্ধ। তবে একটা সুখবর যে আপনার রাজশাহী টিম আবার ফিরেছে এবারের বিপিএলে অনেকদিন পর, সেটা একটা সুখবর, কিন্তু রাজশাহীতে খেলা হয় না, মানে এটা আপনার জন্য আক্ষেপ কিনা? এটা আমার জন্য আক্ষেপ না, যদি বিপিএলকে ধরেন জনগণের জন্য আক্ষেপ হওয়া উচিত। আমরা সবসময় মনে করি কি যে ধরেন আমাদের অনেক সময় মন্ত্রী ছিল বাংলাদেশের স্পোর্টস মিনিস্টার, যখন মন্ত্রী ছিলেন তার জেলায় একটা স্টেডিয়াম বানিয়েছে, কিন্তু এই স্টেডিয়ামটা পরবর্তীতে দেখা গেলো যে ধান খেতে আছে। এটা সেলফ মানে নিজের চিন্তা ভাবনা করেছে। আমার মনে হয় বৃহত্তর স্বার্থে চিন্তা করতে হবে যে বাংলাদেশের যে ডিভিশনগুলো আছে এখানে তো আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলাবেন প্রথমে, তারপরে না আপনি জেলা পর্যায়ে যাবেন। তো রাজশাহী একটা কিন্তু হিস্ট্রিক্যাল জায়গা ক্রিকেটের দিক দিয়ে, রাজশাহীতে প্রচুর প্লেয়ার মানে তৈরি হয়, স্টেডিয়াম আছে, হোটেল আছে, আমার কাছে এয়ারপোর্ট আছে। তো আপনি কেন এগুলোকে ইউজ করবেন? আপনি যদি বিপিএলকে যদি আপনি জমজমাট করতে চান, নর্মাল কমন সেন্স আমার কাছে মনে হয় যে বিপিএল হোমে নামে খেলা দেন, দেখেন দর্শক হয় কিনা। আজকে যে খেলা দেখবেন ধরুন সিলেটে খেলা হচ্ছে, সিলেটে যদি রাজশাহীর কটা মানুষ থাকে, আর সিলেটে যদি ধরেন আপনি যদি রংপুরের কথা চিন্তা করেন যে সিলেটে রংপুরের মানুষ কটা থাকে, তো ওই অঞ্চলে তো বেশি কাজ থাকে না, ফলে এই অঞ্চলে মানুষ থাকে না। যখন রংপুর এবং রাজশাহীর খেলা যদি সিলেটে হয় তো কয়টা দর্শক পাবেন মাঠে? তো নর্মাল হিসাব। তো আপনি যদি হোম অ্যান্ড অ্যাওয়ে করে দেন প্রোডাকশন কস্ট বাড়বে, প্রোডাকশন বাড়ুক, কিন্তু আপনি যদি 2 কোটি টাকা 3 কোটি টাকা বাড়ে 20 কোটি টাকা তো আপনি অন্যদিক থেকে মার্কেটিং করে উঠে নেবেন, বিকজ ওই এলাকার মানুষ প্রচুর কিছু জড়িত আছে। আমরা যখন ছোটোবেলায় খেলতাম আমরা কিন্তু বুলবুল ভাইদের খেলা দেখে বড় হয়েছি ফিজিক্যালি মাঠে। বুলবুল ভাই নান্নু ভাই রাজশাহীতে মাঠে খেলা খেলতে আসছিলেন, শ্রীলঙ্কান প্লেয়ার আছেন, ওই দেখে আমরা কিন্তু মাঠে উৎসব পেয়েছি এবং খেলা শুরু করছি, ওনার সাথে খেলতে আমরা ঢাকায় আসছি। তো আপনি যদি রংপুরে যেহেতু খেলা নাই, মাঠ নাই, স্টেডিয়াম নাই, আপনি রংপুরে ভেন্যুটাকে বগুড়ায় করে দেন,
সুপার একটা জায়গা, এবং রাজশাহী ভেরি রাজশাহী রাখেন, রংপুরটাকে আপাতত বগুড়া রাখেন। আপনি হোম অ্যান্ড করেন, কেন হবে না? রংপুরের সমস্ত মানুষ বাসে করে ওই এলাকার মানুষ সব চলে আসবে সাপোর্ট করতে। রাজশাহীতে যদি খেলা হয়, নওগাঁ, রাজশাহী, নবাবগঞ্জ, যেই এলাকার মানুষ সবাই দেখবে। এখানে লাভটা কি? ওই স্টেডিয়ামটা চালু থাকবে, গ্রাউন্ডসম্যানরা চালু থাকবে, ওইখানে হোটেলগুলো ডেভেলপ হবে ট্যুরিজম হিসাব করে চিন্তা করলে। প্লাস আপনি যদি চিন্তা করেন যে ওই এলাকাতে যদি এই যে 6টা 7টা টিম বা 8টা টিম যাবে, নেট বোলার লাগবে, প্রচুর নেট বোলার লাগবে, বোলিং করবে। তো নেটে এসে যে ফরেন প্লেয়ারদের সাথে বোলিং করবে, কলজাই বড় হয়ে যাবে, সাহসী বড় হয়ে যাবে। প্রত্যেকটা প্লেয়ার অনেক ভালো থাকে। আমি মনে করি অ্যাজ এ স্পোর্টসম্যান প্রত্যেকটা প্লেয়ারই ভালো, হয়তো 2-1 জন হয়তো খারাপ থাকেন, এবং প্রত্যেক প্লেয়ারই তো কিছু না কিছু টিপস দেয় প্লেয়ারদেরকে। বোলিং করতে চাও, তুমি ভালো বল করছো, এভাবে করে যাও, আর এটা ভালো হচ্ছে, এটা হচ্ছে, এই যে নলেজ শেয়ারিং। তো আপনি তো রুট লেভেলে যেতে হবে, তাদেরকে সাহসটা নিয়ে আসতে হবে যে না, ওই প্লেয়াররা তার সাথে কথা বলেছে, গল্প করেছে। মানে আমি বলবো সহজ করে দিতে হবে তো। এবং ওই এলাকার যত স্পন্সর করে যারা ইচ্ছুক আছে, তারাও ওই মাঠ কেন্দ্রিক যত স্পন্সর করবেন, এগিয়ে আসবে স্পন্সররা। আপনি যদি হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা দেবেন, দেখবেন যে আমি বললাম তো বড় বড় বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো। আমার কাছেই একটা কোম্পানি আসলো, বলছিল যে পাইলট ভাই যদি রাজশাহীতে ভেন্যু দেয়, চোখ বন্ধ করে আমি যত টাকা লাগে আমি তাই করবো স্পন্সর। তো আপনি তো ওই স্পন্সর একটা ইয়ে করেন না। মানে আমি বলবো যে বিসিবি যদি একটা ক্রিকেট বোর্ড ধরেন সাপোজ ভালো হোটেলে আপনি ধরেন 50 জন কর্পোরেট হাউসকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে প্রেজেন্টেশন দেন না যে আমরা বিপিএলটাকে এইভাবে করতে চাই, আপনারা কারা কারা ইন্টারেস্টেড, আমরা এই সুবিধাগুলো দিতে চাই, দেখেন না আসে কিনা সব কর্পোরেট হাউসগুলো। আপনি তো ওপেন দাওয়াত দিতে হবে, এই খরচগুলো আসলে তুলে নিতে পারবেন। হ্যাঁ, আমার কাছে মনে হয় তাদেরকে তো একটা মানুষ তো 10 কোটি টাকা এমনি খরচ করবে না, তাকে 10 কোটি টাকার জায়গায় 12 কোটি টাকা বা 15 কোটি টাকা উঠানোর ব্যবস্থা করে দিতে হবে। তো 2 4 হবে। আপনি স্পন্সরকে দিয়ে টিম নিয়ে যাবেন, টিমেরও আবার লাভ করে দেবে। আজকে ধরেন যারা আপনি এই মুম্বাই ইন্ডিয়ান্সে শাহরুখ খান, কলকাতা তারা যে টিম নিছে, তারা কিছু দান করার জন্য টিম নিছে না, তাদেরও বিজনেস এর মধ্যে অবশ্যই তো মানে 2 4 হবে। তো এই কনসেপ্টটা ক্রিকেট বোর্ড আমার কাছে করতে পারেন। টিকিট এই যে যেমন আজকে ধরেন রাজশাহী বগুড়ায় যদি খেলা হতো, লাখ লাখ টাকা টিকিট সেল হতো, তাদের হোমের খেলা হলে আপনি গ্যালারি টাইট হয়ে যেত, ব্ল্যাকে টিকিট হতো, বিকজ 200 টাকা টিকিট হতো 800 টাকা উঠতো নিজের টিমের খেলা দেখার জন্য। তো সেই জায়গাগুলো ডেভেলপ করতে পারি। সেটা হয়তো 1 বছরে হবে না, কিন্তু প্রতি বছর একটা ভেন্যু বাড়ানো, কিংবা ভাই আজকে কয় বছর হচ্ছে? 1 বছর হবে না, 12 বছর। আপনি চাইলে আপনি যদি এই বছরে চিন্তা করেন, সামনে বছর আপনি সব করতে পারবেন। তাহলে বিপিএল ডিপার্টমেন্টটা কেন আছে? ক্রিকেট বোর্ডটা এত বড় ক্রিকেট বোর্ড কেন আছে? শুধু মানসিকতা চেঞ্জ করতে হবে যে আমরা চাই কি চাই না। একটা স্টেডিয়াম তৈরি হতে পারে, একটা বিপিএল করা যাবে না ভাই? ভেন্যুতে কেন করে? আজ থেকে আমরা 12 বছর আগে বিপিএল খেলেছি খুলনায়, 8-9 বছর আগে বিপিএল খেলা হয়েছে খুলনায়। তো ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে বগুড়ায়, আমি নিজেই খেলেছি শ্রীলঙ্কার সাথে। তো ইন্টারন্যাশনাল ভেন্যু যদি থাকে তাহলে কেন হবে না ভাই? মানে এই টাকাটাই তো আসলে সবচেয়ে, খরচটাই হলো সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়ায়। খরচটা তো আপনি পুকুরে মাছ ধরেছেন, আপনি যদি কোনো কিছু না ছিটান, ভাই নর্মাল কথা, মার্কেটিং কথা, কোনো কিছু যদি না ছিটান তো মাছ তো সহজে আপনার কাছে বড় মাছ আসবে না। তো আপনি অল্প একটু চারা ফেলেন, 100 টাকা চারা ফেলেন, 1000 টাকার মাছ পাবেন। সিম্পল কথা। আপনি মার্কেটিং করতে হবে, আপনাকে সুযোগ দিতে হবে, অপরচুনিটি দিতে হবে ব্যবসায়িকদেরকে যে আমার এরকম টুর্নামেন্ট আছে, আপনি এখানে আসলে আপনি এই বেনিফিটগুলো পাবেন, ব্র্যান্ডিংয়ের এই সুযোগগুলো, অপরচুনিটিগুলো পাবেন, আপনি টিভি গ্যালারি রাইটসগুলো পাবেন, টিভি রাইটসগুলো পাবেন, শেয়ারিং। আমিও জিতবো, ক্রিকেট বোর্ডও জিতবো, বাংলাদেশে জিতবো, এবং ব্যবসায়িকদেরকে আমি লাভবান করবো, এলাকার মানুষকে আমি লাভবান করবো, সবাইকে। টিম বাংলাদেশ। আমরা আরও ফিরবো আপনার সাথে কথা বলতে। খালেদ মাসুদ পাইলট আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি কেমন চলছে বিপিএল, সে বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বিরতির আগে পুরো টুর্নামেন্টের কাঠামো নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, এবং এটা আপনি মনে করেন যে 1 বছরের মধ্যেই চেঞ্জ করা সম্ভব যদি সদিচ্ছা থাকে। কিন্তু মানে ক্রিকেট বোর্ডের একক সদিচ্ছায় কি আসলে পুরোটা সম্ভব? কারণ এটার সাথে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। যেমন দলগুলোর কথা যদি বলি, টিভি ব্রডকাস্টের কথা বলি, স্পন্সরশিপ রাইটস একজন কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। মানে বলছি এই স্টেক হোল্ডাররা যদি একসাথে না আসে তাহলে কি এই পরিবর্তন সম্ভব কিনা? এই প্রশ্ন এই কারণে যে 7টি দল এবার খেলছে, তাদের কেউই প্রতিশ্রুত 50% পারিশ্রমিক এখন পর্যন্ত প্লেয়ারদের দেয়নি। কেউই ব্যাংক গ্যারান্টির যে 1.5 কোটি টাকা দেওয়ার কথা ছিল ক্রিকেট বোর্ডকে, সেটা তারা দেয়নি, এবং ক্রিকেট বোর্ড তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। ব্যবস্থা নিলে তাদেরকে বাদ দিয়ে টুর্নামেন্ট হয়তো বা করতে হতো, সেটা আরও প্রশ্নবিদ্ধ হতো কিনা। প্রথমে হচ্ছে যে আমার মনে হয় যে টিম দেয়াটা যে কাদেরকে দিলেন, আমি ধরলাম যে ইনারা খুবই ভালো মানুষ, ভদ্রলোক মানুষ, স্পোর্টস পাগল। প্লেয়ারদের যে কমিটমেন্ট সেটা কিন্তু এখনও হয় না। তার মানে নিশ্চয়ই বোর্ড এখনও বোর্ডও চেক পায় নাই, কোনো কিছুই পায় নাই। তো আপনি এমন মানুষদেরকে টিম দিবেন কেন?
এমন মানুষদেরকে আপনি টিম দিবেন হচ্ছে ব্র্যান্ড। আমি প্রথমে বলছিলাম যে কর্পোরেট হাউসদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেন, যেখানে কিনা বিপিএল নিয়ে আপনি একটা প্রেজেন্টেশন দেন যে বিপিএলে এই আয়ের উৎস এবং এই হচ্ছে ব্যয়ের উৎস, আপনারা এই আপনি করতে পারবেন। এবং আমার মনে হয় আমি একটা আপনাকে বলবো, দেখেন এইখানে যে আপনি দেখবেন যে আমরা তো মাঠের লোক, আপনিও মাঠের লোক, আপনি যান, এই যে যত স্পন্সর দেখছি জার্সিতে, আপনি স্পন্সর দেখলে বুঝতে পারবেন যে কত টাকা দেওয়ার মতো। এই শুধু লাগালে তো হবে না, আপনার কোনো ব্র্যান্ড মানে বাংলাদেশে দেখছি না আমি নাম করা যে ব্র্যান্ড। আপনি যদি ধরেন 30টা ব্র্যান্ড ধরেন, এখানে হয়তো তাহলে হাতে কোনো আপনি 3টা পাবেন। তো এই টাকাগুলো কোথা থেকে এত টাকাগুলো দিবে তারা, যে এই যে লাগাইছে শুধু লোগো লাগাই রেখেলাম। কিন্তু আমার কাছে মনে হয় যারা যারা টিম নিয়েছেন, আমার মনে হয় তাদেরও কিন্তু একটা চিন্তা করা, মানে এই সরকার থেকে উচিত যে তারা কোথা থেকে এই ফাইন্যান্সগুলো করবেন, এই খোঁজটাও রাখা উচিত। আচ্ছা, মানে এই যে প্লেয়াররা টাকা পাচ্ছে না, এই টাকাটা কি অন্য জায়গা থেকে আবার যেন না আসে, খারাপ জায়গা থেকে না আসে, টাকাটা লিগাল ওয়েতে, মানে যে অফিস থেকে নিয়েছে টিমটা সেই অফিসের মাধ্যমে যেন টাকাটা আসে, লিগাল ওয়েভাবে আসে। মানে আমি সব দিক দিয়ে, মানে এই সংখ্যাও আছে আপনার মধ্যে? আমি সবার কাছে আছে, আমার কাছে মনে হয়, আমি বলে না, সবার কাছে এই সংখ্যা আছে। আমার মনে হয় যে সবাই আমরা ভাবতে শুরু করেছি, বিকজ হচ্ছে বিগত দিনগুলোতে ভাবিয়েছে। এবং আপনাকে আমার মনে হয় যে ক্রিকেট মাঠে কিন্তু এগুলো তো অনেক কিছু হচ্ছে, তো এই জন্য আমার কাছে মনে হয় সাবধান থাকা উচিত। বোর্ড এমন একটা জায়গা, এখানে ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার আছে, আপনি কিন্তু প্রত্যেকটা জিনিস পাই টু পাই চিন্তা করতে হবে। আমি এমন একটা জায়গায় জিনিসটা প্রোডাক্টটা বিক্রি করব যেটা খুব ব্র্যান্ডেড জায়গায়, এমন একটা মানুষের কাছে টিমটা দিব যেন তার ব্র্যান্ড ভ্যালুটা সে যেন চিন্তা করে। মানে আমি বুঝতে পারছি ভাইয়া যে এমন একটা টিমের মালিক তৈরি করব যে টিমটা মালিক খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবে। বাংলাদেশের এই পরিস্থিতিতে ধরেন চেঞ্জ হয়ে যায় কিনা পরিবর্তনটা, একটা ক্রিকেট বোর্ড ছিল, একটা সরকার ছিল, তারা যাদেরকে ভেবেছে, এই সরকার পরিবর্তনের পর আরেক নতুন দল এসেছে, নতুন বোর্ডের কর্মকর্তারা এসেছে। আমি বলছি যে এই সিচুয়েশনগুলো যখন চেঞ্জ হয় তখন কি এটা কন্ট্রোল করা সম্ভব বাংলাদেশে? আমি যদি না পারেন তখন আমি একটা বিপিএল করব না, কিন্তু আমি ব্র্যান্ড নষ্ট করবো না। আমি ধরেন আমি মনে করি ধরেন বিরাট কোহলি একটা জায়গায় খেলতে পারবে না, তো বিরাট কোহলি কি একটা এসে কি বলে এই পান পারাগের অ্যাড করবে, বা আপনার পানের অ্যাড করবে, যখন অ্যাড করবে না। টেন্ডুলকারকে পারবেন আপনি কিনতে? টেন্ডুলকারই। তা আপনি একটা ছোট্টখাটো একটা দেখা গেলো যে একটা রাস্তার একটা জুতার একটা অ্যাড করে ফেলেন, কথা রাস্তার, যেটা কোনো ব্র্যান্ডই নাই, ও করবে না জীবনে। আপনার ব্র্যান্ড বুঝতে হবে তো, আপনি ক্রিকেট বোর্ড, আপনি ক্রিকেট বোর্ডের ব্র্যান্ডটাকে এমন জায়গায় বিক্রি করবো যে সে যেন আমার এই ব্র্যান্ডটাকে সম্মান রাখতে পারে। তো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয়। এবং আপনি যদি দেখেন বিগত দিনগুলোতে বাংলাদেশে ক্রিকেট বিপিএলকে কখনোই বাণিজ্যিকভাবে ডেভেলপ করতে পারি নাই। আমি জানা মতে, আমি যখন কোচিং করাতাম, আমার মনে আছে যে একটা সময় সিলেট টিম বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম বলেন, বেশ কিছু টিম আছেন যারা অনেক প্রভাবশালী মানুষ ছিলেন, তারা কিন্তু ভালো মানুষ ছিলেন, ধরলাম যে স্পোর্টসের পাগল, কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ ইনভেস্ট করেছে তাদের বেনিফিটের জন্য। বেনিফিট মানে কি, মানে বিপিএলকে টিমকে স্পন্সর করছি, হিউজ ব্রডকাস্টিং আছে, প্রমোশন আছে, আমার ব্র্যান্ড ভ্যালু ডেভেলপ হয়, সেই জন্য না, ম্যান টু ম্যান করেছে। মানে আমাদের যদি সিলেট টিমের কথা চিন্তা করেন, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন, ওখানে স্পন্সরের ছড়াছড়ি কেন, জানে যে অর্থমন্ত্রী আছে, আমি যদি ওখানে যদি 3 কোটি টাকা দিই, 300 কোটি টাকার প্রজেক্ট বেরিয়ে আসবে। আমার অবজারভেশন, ধরেন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিলাম, আমি এগুলো হচ্ছে তো নর্মাল কথা, আমি কাউকে ক্রিটিসাইজ করে বলছি না। তো ওনারা ধরেন, আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিলাম, উনি ওখানে ছিলেন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, প্লাস প্ল্যানিং মিনিস্ট্রিতে ছিলেন। তো অনেক বড় বড় কোম্পানি এসে দেখা গেলো যে 2 কোটি 3 কোটি টাকা দিয়েছেন, কিন্তু টিমের জন্য দেয় নাই, ওই কোম্পানির লাভ হবে সেজন্য দেয় নাই, ওই কোম্পানির মানে প্রমোশন ব্যক্তিকে দিয়েছে এই জন্য যে আমি এই ব্যক্তির কাছ থেকে হয়তো দেখা গেলো যে 3 টাকা যদি দিই বা 10 টাকা যদি দিই, 10 মানে 1000 কোটি টাকা একটা প্রজেক্ট তৈরি হবে, 300 কোটি টাকা প্রজেক্ট হবে। আমি পুরো সিচুয়েশনটা আমি বুঝতে পেরেছি। এক কথা জানতে চাই, আপনার কি মনে হয় যে বাংলাদেশের বাস্তবতায় বিপিএল কে দলগুলোর জন্য এবং ক্রিকেট বোর্ডের জন্য প্রফিটেবল করা সম্ভব কি সম্ভব না? 100%, এবং 1 বছরেই সম্ভব, 1 বছরেই সম্ভব, 1 বছরে যদি আপনি সুন্দর মতো ট্রাস্ট এনে দিতে পারেন মালিকগুলোর কাছে, যদি ভালো ভালো মালিককে নিয়ে আসেন, ভালো ভালো প্রত্যেকটা হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা দেন, চোখ বন্ধ নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ আপনাকে খালেদ মাসুদ পাইলট। আমাদের সময় শেষ, আজকের মতো এখানে আলোচনা শেষ করতে হচ্ছে। 1 বছর সময়, ক্রিকেট বোর্ড সেই চ্যালেঞ্জটা নেবে কিনা আমরা জানি না, কারণ এই বছরই দলগুলোর সাথে চুক্তি শেষ। ক্রিকেট বোর্ডের নতুন করে চুক্তি হবে আগামী বছর, যদি বিপিএল যে সময় হবে সেই সময়কে কেন্দ্র করে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।